আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনাম। ছাত্রলীগ ছাড়া সকল সংগঠনের বর্জনের মধ্যে দিয়ে শেষ হলো ডাকসু নির্বাচন, কারচুপি সহ নানা অনিয়মের অভিযোগ। বাংলাদেশ ভারত সম্পর্ক আরও উন্নত করার আশা দুই দেশের প্রধানমন্ত্রীর, যোগাযোগ সহ বিভিন্ন প্রকল্প উদ্বোধন। ওভার ইনভয়েসে বেশি অর্থ পাচার হয় বললেন দুদক চেয়ারম্যান, দুর্নীতি প্রতিরোধে মন্ত্রণালয় ভিত্তিক গণশুনানির পরামর্শ। এবং নির্মল বায়ু ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে আইনের কঠোর প্রয়োগের তাগিদ, সবাইকে সচেতন হওয়ার আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ এবং প্রথমেই ডাকসু নির্বাচনের খবর। নানা অভিযোগে সমালোচিত হয়েছে ২৮ বছর পর হওয়া ডাকসু নির্বাচন। ছাত্রলীগ ছাড়া সব জোটই ভোট বর্জন করেছে। ধাওয়া ও হামলার সঙ্গে জাল ভোটেরও অভিযোগ ছিল নির্বাচনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান বলেছেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। ওবায়দুল রশিদের রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধ এবং সব গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসু। তবে ৯১ সালে দেশে গণতান্ত্রিক ধারা শুরুর পর ডাকসু নির্বাচন বন্ধ হয়ে যায়। ২৮ বছর পর ডাকসু নির্বাচন ছিল দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর কথা থাকলেও এর অনেক আগে থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন। নারীদের ৪টি হলের ৩টিতেই অনিয়মের অভিযোগ ওঠে। ব্যালট বাক্স খুলে না দেখানোয় বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের ভোটাররা ভোট দেওয়া থেকে বিরত থাকেন। পরে তারা জাল ব্যালট পেপারের বস্তা বের করে বিক্ষোভ শুরু করে। তাদের অভিযোগ, ব্যালট পেপারগুলোতে ছাত্রলীগ সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থীদের পক্ষে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া ছিল। প্রত্যেকটা ভোট কেন্দ্রে আনফেয়ার হয়েছে কিনা এটা সুনিশ্চিত করা, যদি আনফেয়ার হয়ে থাকে সেই আনফেয়ারটা স্টপ করে সুষ্ঠু একটা নির্বাচন চাই। লাইনে দাঁড়িয়েছি অনেকক্ষণ, 9:45 পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা সবাই এখানে, তারপর দেখা গেল যে এরকম বস্তা বস্তা ভর্তি এরকম অলরেডি ছাপানো, তাহলে ভোটটা কখন হলো? ভোট তো শুরুই হয়নি। এ ঘটনায় বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের ভোট গ্রহণ স্থগিত করে হলের প্রভোস্ট শবনম জাহানকে বরখাস্ত করা হয়। নিয়োগ করা হয় নতুন প্রভোস্ট মাহবুবা নাসরিনকে। সকাল 11:10 আবার ভোট শুরু হয়। অনিয়মের অভিযোগে সুফিয়া কামাল হল এবং রোকেয়া হলে ভোট গ্রহণ বন্ধ ছিল। রোকেয়া হলে 3টি ব্যালট বাক্স সরিয়ে রাখার অভিযোগে বিশৃঙ্খলার সময় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ভিপি প্রার্থী নুরুল হক নুরু মাথা ঘুরিয়ে পড়ে যান। অনিয়মের অভিযোগে ডাকসু নির্বাচন ভোট বর্জন করেছে ছাত্রদল, স্বতন্ত্র, বাম জোট এবং সাধারণ ছাত্র অধিকার সংগ্রাম পরিষদ। নির্বাচনকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। নির্বাচনকে অবিলম্বে বাতিল করে আমরা কোনো তফসিল দিয়ে আমাদের দাবিগুলো মানবার পরিপ্রেক্ষিতে আমরা নির্বাচনকে পুরো তফসিল দেওয়ার দাবি জানাচ্ছি। অনিয়মের অভিযোগে ভোট দেননি ছাত্রদলের প্রার্থী মোস্তাফিজুর রহমান। ভোট কেন্দ্রে ছাত্রলীগের ধাওয়ার শিকার হয়েছেন বলে অভিযোগ বাম জোটের লিটন নন্দীর। পর্যবেক্ষকদের কেউ কেউ সব হলেই ভোট গ্রহণে ধীরগতির অভিযোগ করেছেন। এক্সট্রিম কেসে 22 মিনিট পর্যন্ত পেয়েছি যে একজন বুথের মধ্যে বসে আছে। ফলে এই গতিতে যদি ভোট চলতে থাকে তাহলে দুটোর মধ্যে যারা অ্যাটলিস্ট যারা এখানে ভোট দিতে হাজির হয়েছে, যারা লাইনে হাজির হয়েছে, তাদেরও ভোট শেষ পর্যন্ত নেওয়া সম্ভব হবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন দেখা দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। সে সময় তারা প্রথমে ভিসির কার্যালয়ে এবং পরে বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে ভোট নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। গঠনতন্ত্র অনুসরণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি যতগুলো ভোট কেন্দ্র পরিদর্শন করলাম, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে আমাদের শিক্ষার্থীদের যে শৃঙ্খলা বোধ
এবং গণতান্ত্রিক মূল্যবোধ এগুলো দেখে আমি বিস্মিত হয়েছি এবং আশা করি যে এই ধরনের শিক্ষার্থীরা যে উদাহরণ রাখলো আমাদের ছেলে এবং মেয়েরা, এটি আমাদেরকে নতুন মাত্রায় অনুপ্রেরণা দেয় যে সামনের দিনগুলোতে এই গণতান্ত্রিক যে আচরণ, গণতান্ত্রিক যে রীতিনীতি, সেটিকে আমরা সামনের দিকে আরো বেগবান করে সামনের দিকে এগিয়ে নেওয়ার একটি নতুন মাত্রায় অনুপ্রেরণা পাচ্ছি। বেশিরভাগ হলে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হলেও কেন্দ্রের সামনে কৃত্রিমভাবে লাইন দীর্ঘ করে সময়ক্ষেপণের অভিযোগ প্রার্থী ও ভোটারদের। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। ছাত্রলীগ ছাড়া ডাকসু নির্বাচন বর্জন করেছে ছাত্রদল প্রগতিশীল ছাত্রজোট কোটা সংস্কার আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের স্বতন্ত্র জোট। এদিকে মহসিন হলের ফল ঘোষণা করা হয়েছে, সেখানে ছাত্রলীগ পুরো প্যানেলে জয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের খবর জানতে সিনেট ভবনে আছেন মাসরুর শাকিল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকিল, ডাকসু নির্বাচনের শেষ খবর আমাদেরকে জানান। সিনেট ভবনে যে চিফ রিটার্নিং কার্যালয়ের যে অফিস রয়েছে, সেই অফিসে এই মুহূর্তে আমি আছি। এখানে বিভিন্ন হলগুলো থেকে যে হলের যে ভোট গণনা করা হয়েছে, সেই ভোট গণনা করার পর ভোটের হিসেবটি এখানে আসবে এবং কেন্দ্রীয় ডাকসুর যে পদগুলো রয়েছে, সেই পদগুলোর যে ফলাফল সেটি এখান থেকে ঘোষণা করা হবে। এর আগে হলগুলো থেকে যে হল সংসদের যে ফলাফল সেটি ঘোষণা করা হচ্ছে। মহসিন হল থেকে ফলাফল ঘোষণা করা হয়েছে, ছাত্রলীগের পূর্ণ প্ল্যান সেখানে জয়ী হয়েছে। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলে সেখানে স্বতন্ত্র থেকে ভিপি, জিএস, এজিএস নির্বাচিত হয়েছে। আমরা ফলাফল পেয়েছি জিয়া হলের, সেখানে ছাত্রলীগের হল সংখ্যা ছাত্রলীগ জয়ী হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সেখানে ছাত্রলীগ জয়ী হয়েছে এবং আরও কিছু হলের বিচ্ছিন্নভাবে হলের ফলাফলগুলো আসছে এবং পরবর্তী সময়ে কেন্দ্রীয় ফলাফলটি এখানে চিফ রিটার্নিং কার্যালয় থেকে আসলে এক ধরনের একিউমুলেশনের মধ্য দিয়ে যোগ করে ফলাফলটি ঘোষণা করা হবে। অর্থাৎ সেটি হতে কিছুক্ষণ সময় লাগবে। অপটিক্যাল মার্ক রিডার ওএমআর মেশিনের মধ্য দিয়ে ফলাফলটি গণনা করা হচ্ছে, যেটি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে নির্বাচনগুলো, শিক্ষক সমিতি নির্বাচন, কর্মচারী নির্বাচন, সেগুলোতে হয়ে থাকে। ফলে মহসিন হলে সবার আগে ভোট গণনা হয়েছে, অন্যান্য হলগুলোতে ভোট গণনা চলছে এবং ভোটের ফলাফলটি ঘোষণা করা হচ্ছে। আশা করা হচ্ছে আগামী কিছুক্ষণের মধ্যেই সবগুলো হলের ফলাফল চলে আসবে এবং কেন্দ্রীয় ফলাফলটি চিফ রিটার্নিং কার্যালয় থেকে ঘোষণা করা হতে পারে। শাকিল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন মাসরুর শাকিল। যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা খাতে যৌথভাবে 4টি প্রকল্প উদ্বোধন করলেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে দুদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন সরকার প্রধানরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেছেন, সন্ত্রাসের ব্যাপারে বাংলাদেশের সবসময় শূন্য সহনশীলতা নীতি রয়েছে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। এপাশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ভারত থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই প্রধানমন্ত্রী যৌথভাবে বিআরটিসির জন্য 1100টি এসি, নন এসি, একতলা, দোতলা বাস ও ট্রাক, ভারতীয় অর্থায়নে জামালপুর, শেরপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় 36টি কমিউনিটি ক্লিনিক, পিরোজপুরের ভান্ডারিয়ায় 11টি পানি শোধনাগার এবং ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক উদ্বোধন করেন। ব্লু ইকোনমি এবং মেরিটাইম, পরমাণু শক্তি, শান্তিপূর্ণ ব্যবহার, মহাকাশ গবেষণা, ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি এবং সাইবার সিকিউরিটি প্রভৃতি খাতে উভয় দেশ সহযোগিতার হাত সম্প্রসারিত করেছে। এ সকল বহুমুখী ও বহুমাত্রিক সহযোগিতার ফলে আমাদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিশ্ববাসীর সম্মুখে সুপ্রতিবেশী সুলভ সম্পর্কের দৃষ্টান্ত রূপে পরিগণিত হচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। ভারতের আধা সামরিক বাহিনীর উপর জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থানের কথা আবারও জানান প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে আমাদের এ অঞ্চল এবং এর বাইরে সন্ত্রাসবাদ দূর করতে আমরা বদ্ধপরিকর। বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে এবং সন্ত্রাসবাদী সংগঠনকে কখনোই বাংলাদেশের মাটিতে আশ্রয় প্রদান করা হবে না। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে আগামীতেও সাথে থাকার প্রত্যয় জানান। बांग्लादेश का विकास भारत के लिए खुशी का विषय तो है ही, हमारे लिए प्रेरणा का स्रोत भी है। और मुझे पूरा विश्वास है कि पिछले 5 वर्ष हमारे लिए जितने गौरवशाली रहे हैं, आगामी 5 वर्षों में हमारे द्विपक्षीय संबंध उससे भी अधिक ऊंचाई हासिल करेंगे।
পরে প্রকল্প এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি টাকা পাচার হয় ওভার ইনভয়েসের মাধ্যমে। বিষয়টি খতিয়ে দেখতে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে গত 1 মাসের তালিকা চেয়েছে দুদক। দুর্নীতি প্রতিরোধে মন্ত্রণালয় ভিত্তিক গণশুনানি করতে দুদককে আহ্বান জানিয়েছেন গণমাধ্যম প্রতিনিধিরা। অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের 33টি খাতে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব দুর্নীতি প্রতিরোধে 21 দফা সুপারিশ দিয়েছে কমিশন। সোমবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অর্থমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের কাছে এই প্রতিবেদনটি হস্তান্তর করে দুদক কমিশনার ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান। তিনি জানান, সরকারি পরিষেবা প্রদানে অনিয়ম, দুর্নীতি ও হয়রানি দূর করতে এ ধরনের সুপারিশ। আর কমিশনের সুপারিশ আমলে নিয়ে উক্ত খাতগুলোতে দুর্নীতি প্রতিরোধের আশ্বাস দেন অর্থমন্ত্রী। অর্থ মন্ত্রণালয় এবং তার বিভিন্ন প্রতিষ্ঠান, অধীনস্থ দপ্তর, সংস্থায় যেখানে দুর্নীতি করার মতো স্কোপ রয়েছে, সে 33টি জায়গায় সাধারণত দুর্নীতির স্কোপ থাকে এবং সেইগুলোর ভিত্তিতে আবার আমরা 21টি জায়গায় কিছু কিছু পরামর্শ দিয়েছি, যেগুলো যদি অ্যাড্রেস করা হয় তাহলে সেই দুর্নীতির ক্ষেত্রগুলো আমার মনে হয় বন্ধ হয়ে যাবে। এখন এই মুহূর্তে আমরা যদি মনে করেন যে এখানে দুর্নীতি হয়ে গেছে, সেই জন্য উনি আসছেন, ঠিক না। এবং দলীয়ভাবে আমরা সরকারের কাজ করি, সুতরাং আমাদের সবারই দায়িত্ব হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং সরকারকে সর্বতভাবে সাহায্য করা। তিনিও একটা মেশিনারি, আমিও একটা মেশিনারি। সেখানে এই জন্য তিনি আসছেন আমার কাছে, আমি যেন আগে থেকেই প্রিভেনশনে যাই, প্রিভেন্টিভ মেজার্সগুলো আমি গ্রহণ করি। এবারে উত্তাল মার্চের এই দিনে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 25শে মার্চের কাল রাতে গণহত্যা শুরু হলে বিভিন্ন জায়গায় সশস্ত্র বাহিনীর বাঙালি সদস্যরা বিদ্রোহ শুরু করেন। বিদ্রোহের খবর পেয়ে শুরুতেই হোঁচট খায় পাকিস্তানিরা। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে পরাগাজমের 17 পর্বের ধারাবাহিকের আজ 4র্থ পর্ব। 71-এর 25শে মার্চের কাল রাতে ঢাকায় ছাত্রসহ নিরীহ মানুষদের গণহত্যা পাকিস্তানি বাহিনীর বর্বরতার সাক্ষী। তবে গণহত্যাকে ঢাকার বাইরে বেশি বিস্তৃত হতে দেননি সশস্ত্র বাহিনীর বাঙালি সদস্যরা। আমাদের শহর দখল হয়ে গেল, সীমান্ত তো আগের রাত্রি দখল হয়ে গেছে। কাজে আমাদের যুদ্ধটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে 24শে মার্চ রাত্রে, যখন পুরো সীমান্ত আমরা দখল করে ফেলেছি। আর 25শে মার্চ রাত্রি 11:30টার মধ্যে কিন্তু চট্টগ্রাম শহর আমাদের নিয়ন্ত্রণে, একমাত্র ক্যান্টনমেন্ট, নেভাল বেজ ছাড়া। গণহত্যা ঢাকা শহরে শুরু হয়েছে নাকি আরো পরে? আরো পরে, ঢাকা শহরে প্রায় 11টার পরে শুরু হয়েছে। এগুলো তখনও শুরু হয় নাই, আমরা চট্টগ্রাম নিয়ন্ত্রণ করে ফেলছি অলরেডি। যখন তারা দেখলো যে এতদিনের একটা বাহিনীর তাদেরই সহযোদ্ধারা তাদের উপরে এভাবে হামলা করেছে, তারা বিদ্রোহী ওঠে এবং তারা বিদ্রোহ ঘোষণা করে অস্ত্র তুলে দেবে। রেডিওতে বা যেভাবেই হোক খবর পৌঁছে যায় যে বিভিন্ন জায়গায় সামরিক বাহিনী, বাঙালি সামরিক বাহিনী সশস্ত্র প্রতিরোধ করে তুলেছে। তখন তাদেরকে কিন্তু আরও বেশি সাহসী করে তোলে, উৎসাহিত করে তোলে এবং তারা জানতে পারে যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রতিরোধ করে উঠছে এবং পাকিস্তান একটা হোঁচট খায় প্রথমেই। ঢাকায় গণহত্যার খবর পেয়ে ওই রাতেই বিদ্রোহ করে সারা দেশের পুলিশ ও ইপিআর। আমি সব ছেলেদের ডেকে বললাম যে আমার কাছে 400 হাতিয়ার আছে, এগুলো সব তোমরা নাও। সেই রাত 11:30 থেকে 12:30, 1টা পর্যন্ত হাতিয়ার দিচ্ছি আমি। থানায় যারা ছিল তাদেরকে প্রথম বললাম যে আগে শহরে ব্ল্যাক আউট করো। দ্বিতীয় হুকুম হলো যে ঝিনাইদহকে সুরক্ষা করার জন্য ঝিনাইদহ, মাগুরা, ঝিনাইদহ, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, এই 4 দিকে সমস্ত রাস্তায় বড় বড় মেহগিনি গাছ আছে, এগুলো সব কেটে গাছের গুঁড়িগুলো সব ওইটার উপরে ফেলে দিতে হবে, যাতে হঠাৎ করে পাকিস্তান আর্মি আমাদের উপরে আক্রমণ করতে না পারে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার সেই গাছ কাটা শুরু হলো। খুলনা ছিলাম, রূপসাঘাটে ইপিআরে অস্ত্র লইয়া আমি তখন পড়াই আসলাম এই দেশের স্বার্থে। 22 তারিখে 25 রাত্রে যখন আমরা শুনতে পাইলাম যে পাক বাহিনী বরিশালের দিকে আসতেছে, তখন ওই রাত্রে যাই আমরা ওই গৌরনদী কাশেমাবাদের ওখানে 8 ফিট রাস্তা ধ্বংস করিয়ে দিছি,
যে পাক বাহিনী যেন বরিশালের দিকে না আসতে পারে। বিভিন্ন বাহিনীর বাঙালি সদস্যদের বিদ্রোহের কারণে সাধারণ মানুষ আরও বেশি উজ্জীবিত হন, প্রস্তুতি নিতে থাকেন মুক্তিযুদ্ধের। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বায়ু দূষণ নিয়ন্ত্রণে আইনের কঠোর প্রয়োগ এবং সমন্বিত উদ্যোগের প্রত্যাশা করেন বিশেষজ্ঞরা। গোলটেবিল বৈঠকে বক্তারা এ নিয়ে হতাশ না হয়ে সচেতনতা বাড়াতে সবাইকে কাজ করার আহ্বান জানান। দূষণ নিয়ন্ত্রণে নির্মল বায়ু আইন তৈরির কাজ চলছে বলে জানান দায়িত্বশীলরা। জাহিদুজ্জামানের রিপোর্ট। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে নির্মল বায়ু এবং টেকসই পরিবেশ শীর্ষক গোলটেবিল বৈঠক। পরিবেশ অধিদপ্তর এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এই আয়োজনে যোগ দেন বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞরা। বাংলাদেশে প্রধানত সনাতন পদ্ধতির ইটভাটা, পুরাতন যানবাহন এবং উন্মুক্ত নির্মাণ কাজই বায়ু দূষণের জন্য দায়ী উঠে আসে আলোচনায়। নির্মল বায়ু নিয়ে যেমন আমাদের আকাঙ্ক্ষা থাকে, প্রত্যাশা থাকে, একইভাবে এই রাজধানী তাতে নানাভাবে দূষণ, সেটা পরিবেশ নিয়ে হোক, সেটা ক্ষতিকর রাসায়নিকের কারণে হোক, যেটা আমাদের ঢাকা রাজধানী তার চারপাশে নদ নদী নিয়ে হোক, আমাদের কিন্তু উদ্বেগ আছে। নির্মল বায়ু ছাড়া আমাদের পক্ষে কয়েক মিনিটও বেঁচে থাকা সম্ভব না। সেই প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশ সরকার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং তার অধীনস্থ সংস্থা পরিবেশ অধিদপ্তর কর্তৃক একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সে প্রকল্পটির নাম নির্মল বায়ু টেকসই পরিবেশ। এদের মধ্যে এয়ার পলিউটেন্টস যেগুলো আছে সেগুলো বিপাক হয় খুব তাড়াতাড়ি, খুব দ্রুততর ভাবে, এবং সেই কারণেই টক্সিসিটি বা বিষক্রিয়ার প্রভাব সেটা নারীদেরই বেশি হয়ে থাকে পুরুষদের তুলনায়। এই গত প্রায় 3 মাসে আমরা প্রায় 65-70টার মতো ইটের ভাটা আমরা বন্ধ করে দিয়েছি, মোবাইল কোড করে বন্ধ করেছি, যেগুলি খুব বেশি পলিউশন করতো এবং অবৈধভাবে নির্মাণ হতো। এই ধরনের সনাতন প্রযুক্তি ইটের ভাটা আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হবে। উন্নয়ন কর্মকাণ্ড বাড়তে থাকায় বায়ু দূষণের মাত্রাও বাড়ছে। পরিবেশ ঠিক রেখে এসব উন্নয়ন কর্মকাণ্ড চালাতে সংশ্লিষ্ট সকলের মধ্যে সমন্বয় থাকার তাগিদ দেন বক্তারা। সকালবেলা যত পাতা টাতা আছে সব একত্রিত করে আগুন জ্বালায় দেওয়া হয়। এটা একটু ম্যানেজমেন্টের ব্যাপার। এটা আগুন না জ্বালালে এটা আমাদের একটু সেভ করবে। এখানে প্রচুর পরিমাণে পলিউশন আছে। আবার রাস্তার যে ধুলাগুলো আছে ঝাড়ু দিয়ে আরও আকাশে দিয়ে দেওয়া হয়, এগুলা বন্ধ করার পরিবর্তে। সবাই সচেতন হতে হবে। পরিবেশ অধিদপ্তর একা কিছুই করতে পারবে না যদি আমরা সবাই সচেতন না হই। ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষে কিছুই করা সম্ভব না সবাই যদি আমরা আমাদের ময়লা আবর্জনা রাস্তার মধ্যে ফেলতে থাকি। কাজে এটা বড় ধরনের সচেতনতা এবং এই সম্মিলিত উদ্যোগ দরকার। সুস্থভাবে বাঁচতে হলে বায়ু দূষণ কমাতে সবাইকে কাজ করতে হবে। এজন্য সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনের কঠোর প্রয়োগেরও তাগিদ দেওয়া হয়। সচেতনতা যত বেশি আমরা ছড়িয়ে দিতে পারবো এবং তার পাশাপাশি একটি জিনিস আমার কাছে যেটা মনে হয়, আইনের প্রয়োগ, কঠিন আইনের প্রয়োগ লাগবে কিন্তু। কারণ আমরা কিন্তু বাঙালিরা কিন্তু সহজে কোনো কিছু মানতে চাই না। ওই হয়তো কয়েকদিন শুনলাম এবং ঠিক থাকলাম, আবার যেই সেই। তো এই জায়গাটার থেকে যদি উদ্ধার পেতে হয় তখন কিন্তু আইনের কঠিন প্রয়োগ লাগবে। আমি বলবো আমাদের যার যেটুকু ক্ষমতা আছে তার সাথে মমতা মিশিয়ে যদি আমরা কাজ করি তাহলেই কিন্তু এই দেশটা ভালো থাকবে এবং এই পরিবেশ ভালো থাকবে, বায়ু নির্মল হবে এবং আমরা বুক ভরে নিঃশ্বাস নিতে পারবো। ইটভাটা নিয়ন্ত্রণ আইনটা সংশোধন করলাম, সেখানে কিন্তু আমরা এই যে ইট থেকে বেরিয়ে আসতে হবে এক সময় আমাদেরকে, এবং সেটা কিভাবে আসা যায় তারও একটি কিন্তু দিক নির্দেশনা ওই নিয়ন্ত্রণ আইনে আছে। আমরা সরকার যে কোনো একটা আদেশ দ্বারা একটা অংশকে যে না এখন সরকারি যে কনস্ট্রাকশন হচ্ছে সেখানে ব্লক যেটা বালি বা সিমেন্ট দিয়ে করা, যেটা পোড়ানো দরকার নাই সেটা ব্যবহার বাধ্যতামূলক করারও একটা প্রভিশন আমরা কিন্তু এই ইটভাটা যে সংশোধন আইনে রেখেছি। বিশ্বে বায়ু দূষণের তালিকায় উপরের দিকে ঢাকা শহর। তাই দূষণের মাত্রা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে এখনই জোরালো উদ্যোগ শুরুর আহ্বান জানান বক্তারা। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তিনি সীমিত পর্যায়ে হাঁটাচলা করছেন। তার স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হওয়ায় মঙ্গলবার ওবায়দুল কাদেরকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হবে। সিঙ্গাপুরে থাকা ওবায়দুল কাদেরের চিকিৎসার সমন্বয়ক অধ্যাপক ডাক্তার আবু নাসার রিজভি জানান, ওবায়দুল কাদেরের চিকিৎসায় 5 সদস্যের মেডিকেল বোর্ডের সদস্য থোরাসিক সার্জন সেবাস কুমার সামি ওবায়দুল কাদেরের চিকিৎসার সর্বশেষ অবস্থা তার পরিবারকে জানান। ওই
সময় ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই এবং ভাগ্নে উপস্থিত ছিলেন। ৩রা মার্চ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হৃদরোগে আক্রান্ত হন। সেদিন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ৪ঠা মার্চ তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগামী ১২ই মের মধ্যে দেশের সব টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে সম্প্রচার কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সঙ্গে বৈঠকে বসেন তথ্যমন্ত্রী। বৈঠকে সিদ্ধান্ত হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের প্রথম বর্ষপূর্তির দিন স্যাটেলাইটটির ফ্রিকোয়েন্সি ব্যবহার শুরু করবে দেশীয় চ্যানেলগুলো। প্রথম ৩ মাস বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহারে বিনামূল্যে সেবা দেবে সরকার। তথ্যমন্ত্রী বলেন, বিদেশি চ্যানেলগুলোতে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচার বন্ধে ১ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আগামী ১২ই মে নাগাদ বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এরপর বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ ৩ মাস ফ্রি সার্ভিস প্রোভাইড করবে এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট ইতিমধ্যে অর্থাৎ ১২ মে নাগাদ তার আগে তারা ফাইবার অপটিক্সের মাধ্যমে এগুলো গাজীপুরে নিয়ে যাবে। গাজীপুরে সেখান থেকে সচিবালয় গ্রাউন্ড স্টেশনে নিয়ে যাবে, সেখান থেকে আপলিঙ্ক করবে এবং আবার ডাউনলিঙ্ক করবে এবং সেই জন্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পর্যটন সুবিধা বাড়ানোর নামে নাটোরের উত্তরা গণভবনে নতুন স্থাপনা নির্মাণের উদ্যোগকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। ওই ভবনকে কেন জাতীয় ঐতিহ্যের আওতাভুক্ত করা হবে না তাও জানতে চেয়েছেন আদালত। নাটোরের অধিবাসী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা শারমিনের জনস্বার্থে রিট আবেদনে হাইকোর্ট বেঞ্চ ৩ সপ্তাহের মধ্যে গণপূর্ত, পর্যটন সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, নাটোরের জেলা প্রশাসক সহ ৭ বিবাদীকে জবাব দিতে বলেছেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, জেলা প্রশাসকের বক্তব্য আদালতে উপস্থাপন করা হয়েছে। এতে বলা হয়েছে, মূল নকশা ঠিক রেখে উন্নয়নের একটি প্রস্তাব দেওয়া হয়েছে, তা পর্যটন মন্ত্রণালয়ের বিবেচনায় আছে। উত্তরা গণভবন নট অনলি ফর দ্য নর্থ বেঙ্গল, এটা পুরো বাংলাদেশের জন্য একটি ঐতিহ্য এবং এটা অনেক লং টার্মের ইতিহাস বহন করছে এবং আমাদের নেক্সট জেনারেশনের জন্য এগুলো জানা খুব জরুরি। নতুন সিনে কমপ্লেক্স, শপিং মল, সুইমিং পুল, ফুড কোর্ট, প্লেগ্রাউন্ড, এই ধরনের যে স্থাপনা তৈরির যে প্রস্তাব সেটা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং সেই সাথে উত্তরা গণভবনকে কেন ন্যাশনাল হেরিটেজের আওতাভুক্ত করা হবে না। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানটির একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। রোববার সকালে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার বোলে বিমানবন্দর থেকে ফ্লাইট উড্ডয়নের ৬ মিনিটের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় বিমানে থাকা ১৫৭ জন যাত্রীর সবারই মৃত্যু হয়। এদিকে ইথিওপিয়ান এয়ারলাইন্স 737 বিধ্বস্তের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। মাত্র ৫ মাসের ব্যবধানে বোয়িং 737 ম্যাক্স 8-এর দ্বিতীয় দুর্ঘটনা এটি। গত বছরের অক্টোবরে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের একই মডেলের একটি বিমান সব যাত্রী ও ক্রু নিয়ে বিধ্বস্ত হয়েছিল। আর এই প্রেক্ষিতে চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশটির এয়ারলাইন কোম্পানিগুলোকে এই মডেলের সব উড়োজাহাজ উড্ডয়ন না করার নির্দেশ দিয়েছে। দেশটির সরকার এই মডেলের ৯৭টি বিমানবন্দরে গ্রাউন্ড করে রাখার নির্দেশ দিয়েছে। একই মডেলের বিমান বন্ধ করেছে ইথিওপিয়ান এয়ারলাইন্সও। সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ফিজি এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেড ও ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ। এবারে নিটল টাটা বিশেষ সংবাদ।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠল নোয়াখালীর ছেলে কনক কর্মকারের। 600 গ্লাস কপালে রেখে এই রেকর্ড করেন তিনি। নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে পড়াশোনার পাশাপাশি অনুশীলন করে এই সম্মান অর্জন করায় খুশি তার পরিবার ও গ্রামের মানুষ। অসাধারণ ব্যালেন্সিং এর দক্ষতার বিকাশ ঘটিয়ে নিজের একটা পরিচয় গড়তে চেয়েছিলেন তিনি। প্রথম দিকে পরিবারের কারো কাছ থেকে উৎসাহ না পেলেও হাল ছাড়েননি। শুরু করেন কপালে গ্লাস রেখে রেকর্ড গড়ার অনুশীলন। অবশেষে 600 গ্লাস কপালে নিয়ে গিনেস বুকে নাম লেখান তিনি। এর আগে 500 গ্লাসের রেকর্ড ছিল ইটালির রক্কো মার্কিওর। এবারে ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। বিমানের জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানিয়েছে এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। সংগঠনটির সভাপতি অঞ্জন চৌধুরী বলেছেন, জ্বালানি তেলের বাড়তি মূল্য কার্যকর করা হলে যাত্রী ভাড়া 10 থেকে 15 ভাগ বেড়ে যাবে। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, এভিয়েশন খাতের বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। রিপোর্ট করছেন মোরসালিন বাবলা। এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 3 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সৌজন্য বৈঠকে অ্যাসোসিয়েশনের নেতারা এভিয়েশন খাতের নানা সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার ফলে আকাশপথের খরচ বেড়ে যাবে। এতে যাত্রীরা ক্ষতিগ্রস্ত হলে এভিয়েশন ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে। খুচরা যন্ত্রাংশ আমদানিতেও জটিলতা নিরসনের দাবি জানান তারা। 5 টাকা বৃদ্ধি, এটা ক্ষেত্রভেদে আপনার অ্যাটলিস্ট 10 থেকে 15% একটা ইনক্রিজ হবে। এখন এটা যদি আমরা বাড়াতে যাই, আলটিমেটলি এটা তো এন্ড ইউজার যে প্যাসেঞ্জারের ভাড়ার মধ্যে এটাকে সমন্বয় করতে হবে। সরকার অনেক কিছু করতে পারেন বা ভর্তুকি দিয়ে অনেক কিছু চালাতে পারেন, কিন্তু প্রাইভেট বিজনেসম্যানের জন্য ইট ইজ নট পসিবল। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এটা তো একদিনের সমস্যার সমাধান হবে না, বাট আস্তে আস্তে হবে। কারণ আমরা যখন শুরু করেছিলাম তখন এটাকে ধরা হয়েছিল যে এটা একটা লাক্সারি, প্রাইভেট এয়ারলাইন্স ইজ এ লাক্সারি, কিন্তু এখন সবাই বুঝতে পারছে যে ইট ইজ নট লাক্সারি, ইটস নেসেসিটি। বাণিজ্যমন্ত্রী বলেন, যন্ত্রাংশ দেখভাল করার দায়িত্ব সিভিল এভিয়েশনের। আগামী দিনগুলোতে মন্ত্রণালয় নয়, যন্ত্রাংশ আমদানির সকল দায়িত্ব পালন করবে এভিয়েশন অথরিটি। মেশিনারি কেনা, স্পেয়ার্স যেগুলো, এগুলো দেখার দায়িত্ব হলো সিভিল এভিয়েশনের। তারা দেখে যদি জাস্টিফাই করে যে না এই পার্টস দরকার, এটা ভেঙে গেছে, ওইটা ব্যাপারে আমাদের তো কোনো টেকনিক্যাল নলেজ নাই। এইখানে আসলে আমরা কি দেব? তো ওনারা যেটা দেখে দেবেন, সিসিআই সেটা আনবেন। এতদিন ধরে এইখানে আসতো, এটা আসার কোনো দরকার নেই। আমরা ওইটা সাজেশন দিয়েছি, আমরা নীতিমালায় বলে দিয়েছি যে এটা আমাদের কাছে আসার দরকার নেই, এবং প্লেন বা এই ধরনের ইম্পোর্টের ক্ষেত্রে আমাদের কোনো দরকার নেই। বাণিজ্যমন্ত্রী বলেন, এভিয়েশন ব্যবসার প্রসারে সরকার আরও ভালো কিছু পদক্ষেপ নেবে। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। এবারে A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ। খাগড়াছড়িতে আলু চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। ভালো ফলন ও বাজারে দাম পেয়ে এবার লাভবান হয়েছে তারা। এবারে দেখবেন প্রকৃতি সংবাদ। নাটোরের গুরুদাসপুরে আত্রাই নদীর নাব্যতা ফিরিয়ে আনতে বিআইডব্লিউটিএ খনন কাজ শুরু করেছে, কিন্তু খনন করা মাটি নদীর মধ্যেই রেখে দেয়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, স্তূপ করে রাখা মাটির কারণে নদী ব্যবহার করতে পারছেন না তারা। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। অবৈধ সংযোগ বন্ধ না করা পর্যন্ত গ্যাসের দাম না বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তারা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে গ্যাসের দাম বাড়ানো নিয়ে 6টি বিতরণ কোম্পানির প্রস্তাবের ওপর গণশুনানির প্রথম দিনে এ দাবি জানানো হয়। অভিযোগ করেন, দেশের গ্যাস না তুলে বেশি দামে এলএনজি আমদানি করে দাম বাড়ানোর চেষ্টা হচ্ছে। পেট্রোবাংলাকে একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানানো হয়। 14 মার্চ পর্যন্ত গণশুনানি চলবে।
এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।